খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামী খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রাও। আলোচনায় আমরা ফিরতে চাই। দর্শক, বলা হচ্ছিল যে মাহেন্দ্র খানের অপেক্ষায় বাংলাদেশ ফুটবল সহ যে বাংলাদেশের ফুটবল ভক্ত যারা আছেন সবাই আসলে মাহেন্দ্র খান বলা হচ্ছে কেন, কারণ এত আলোচনা সমালোচনার পর অনেক দিন পর দফায় দফায় মিটিংয়ের পর নাম জানা যাবে বাংলাদেশের ফুটবল দলের কান্ডারি আসলে কে হতে যাচ্ছেন। আজ শেষ মিটিং হবে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে, তারপর দেখা যাবে আসলে কে হতে যাচ্ছেন হামজা জামালদের গুরু। এই নিয়ে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কথা বলার জন্য বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। মামুন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে বলা হচ্ছিল যে এই যে একটা মানসিক মানে চিন্তাই দুশ্চিন্তা বলা হচ্ছে বাফুফের, কারণ তাদের ইচ্ছা আছে হাই প্রোফাইল কোচ নিয়োগ দেওয়া জামালদের জন্য, তবে সেই জায়গায় আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও আসলে কাজটা করতে পারবে কিনা সেটা নিয়ে এখন বড় প্রশ্ন তৈরি হয়েছে। এই যে প্রায় এক মাসে বেশি সময় ধরে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, তারপর 30 তারিখের পরে তারা কাজ করতে বসেছে, একদম মূল কাজে ব্যস্ততা শুরু হয়েছে। এখনো কোচ মানে কে হবেন সেটা তারাও আসলে নিশ্চিত নয়। এই যে জটিলতা, আপনি তো একসময় বাংলাদেশ দলে আসলে অধিনায়কত্ব করেছেন, এই দলটার আপনি কাজ দেখেছেন কাছ থেকে। এখন যে পরিস্থিতি, এটা আসলে কতটা আপনি বিচলিত হচ্ছেন? দেখেন, সর্বপ্রথম হচ্ছিল আপনার অতীত আপনাকে খুঁজতে হবে। অতীতে এই ধরনের কোচিং এভাবে সিলেক্ট হয়েছে নাকি, সিবির মাধ্যমে সময় নিয়ে কিভাবে কারা করেছে, এরকম কিন্তু হয় নাই। তো অতীতে যখন হয় না, এখন যখন এটার ফুটবল ক্রেজের কারণে, ফুটবলের উন্মোদনের কারণে, মানুষের আমাদের যারা সাপোর্টার আছে তাদের প্রেশারে বলেন, কোচ চেঞ্জের ব্যাপারটা প্রত্যেকটা আপনার সেক্টরে কোচ চেঞ্জের ব্যাপারে সাউন্ড তোলাটার কারণেই কিন্তু আপনার এইভাবে ওপেন সিভি জমা দেওয়ার জন্য একটা বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে যে ন্যাশনাল টিমের কোচ এইভাবে এখন নতুন নিয়মে হবে, সিলেক্ট করবে। এবং সিলেক্ট কারা করবে এবং কাকে সিলেক্ট করবে, আপনার বাজেট কতটুকু। শুধু তো একটা জায়গায় না, আমি ভালো কোচ আনতে গেলে তো আমাকে অনেক কিছু চিন্তা করতে হবে। আপনার হাই প্রোফাইল যখন কোচের দিকে তাকাবেন, আপনার ওয়ার্ল্ড যে বড় টিমগুলিকে হ্যান্ডেল করছে, তখন কিন্তু আপনাকে একটা জায়গায় যে আটকাইতে হবে, তাকে আপনি কিভাবে সুযোগ সুবিধা দিতে পারবেন কি না, তাকে ওই পরিমাণ স্যালারি দিতে পারবেন নাকি, তার কোচিং পুরো স্টাফটা আপনাকে আনতে পারবেন নাকি, সব কিছু মিলে এগুলো সব কিছু চিন্তা করে আপনাকে আগানো উচিত ছিল। বাট এখন এসে আপনার কোনো নাম আপনার কনফার্ম বলতে পারতেছেন না যে কে হবে। যত সময় যাচ্ছে তত একজন একজন করে অন্য জায়গায় তারা অন্য সিবি, তো শুধু বাংলাদেশে দেন সিবি, ধরেন ওয়ার্ল্ডের যে সব দেশে কোচ দরকার ওই সব জায়গায় ওনারা সিলেক্টেড কিছু জায়গায় যারা ভালো কোচ তারা দিয়েছেন। এখন ওখান থেকে কাকে পাবেন, কে হবে, এখনও ইনশিওর কেউ কারা আছেন নামে লিস্টে কে আছে শুনি দুই একজনের নাম। আসলে কি এটা কি ইনশিওর কেউ করতে পারে নাই, না বিএফএফ নাই মিডিয়ার মাধ্যমে। বাট জিনিসটা নর্মালি যে কোচই হোক, আমি মনে করি বাংলাদেশের ফুটবলে ইতিবাচক চিন্তা করে জানি কোচটা সিলেক্ট করা হয়। মানে এর আগেও তো আমরা দেখেছি যে কোচ নিয়োগে আসলে বাফুফের যে চিন্তা ছিল, তবে এতটা ছিল না, কারণ আমরা সবশেষ হ্যাভিয়ার ক্যাবরেরার কথা বলতে পারি যে তাকে যখন নিয়োগ দেওয়া হয়েছে শুধু ক্যাবরেরাকেই কোচ হিসেবে, প্রধান কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তারপর একে একে আমরা দেখেছি যে সময় গড়ানোর পর তারা আসলে কোচিং স্টাফ সে তার পছন্দ মতো ঢুকেছে। তবে এখন যারা বিশেষ করে কোলম্যানের কথা যদি বলতে পারি, তিনি শুরু থেকে বলছে যে তার কোচিং স্টাফ থেকে শুরু করে আসলে তার পছন্দ মতো সবাই হতে হবে সেখানে। সেই জায়গায় আসলে বিপাকে পড়েছে। আজ ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আসলে বৈঠকে বসার কথা রয়েছে বাফুফের, যদিও ক্রীড়া প্রতিমন্ত্রী আসলে একটা সফর শেষ করে আবার ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন। জুমে হয়তো মিটিং, তবে কতটা আশ্বস্ত করতে পারবে, যেহেতু কোলম্যান বলছে যে $30,000 তার মাসিক একটা খরচ, তারই বেতন লাগবে, আর কোচিং স্টাফ আসলে তো আরো বাড়তি খরচ গুনতে হবে। সেক্ষেত্রে বাফুফে আসলে কতটা দিতে সমর্থ, কারণ আমরা দেখেছি ক্যাবরেরার ক্ষেত্রে $15,000 তারা দিতে সমর্থ হয়েছেন। দেখেন, সর্বপ্রথম হলো আপনার শুধু অনলি হেড কোচ আনলে হবে না, আপনাকে পুরো কোচিং স্টাফ টানতে হবে। কারণ আপনি যখন যে কোনো কিছু সাকসেসের জায়গায় খুঁজবেন, যে সাকসেসফুল হতে যাবেন, তখন আপনাকে ওই কোচিং স্টাফ, ফুল কোচিং স্টাফ নিতে হবে। হেড কোচ নিতে হবে, অ্যাসিস্ট্যান্ট কোচ নিতে হবে, ট্রেনার নিতে হবে, গোলকিপার কোচ নিতে হবে 4টা, এবং তাদের জন্য সাপোর্টিংয়ের জন্য বাংলাদেশি 3 জন থাকতে হবে, 7 জন। তাইলে আপনাকে ওইটা একটা কোচিং স্টাফ, একটা গুড স্টাফ বলা যায়। 11 জনও থাকে অনেক টিমে, যে আপনাকে সহজ করার জন্য ফিজিও আছে, সব কিছু মিলে আমি মনে করি যে একটা কোচিং স্টাফ, আপনার পুরো কোচিং স্টাফ রেডি করতে গেলে আপনাকে কি করতে হবে, কত টাকা ফান্ড করতে হবে, কত টাকা আপনি ব্যয় করতে পারবেন। বাংলাদেশে অনেক আগে ক্রীড়া মন্ত্রণালয় এইভাবে ইনভলভ ছিল না, ক্রীড়ামন্ত্রী এইভাবে কোনোদিন বলে না যে
দিবে। এবার যখন ইনভলভ হয়েছে, তা আমাদের টার্গেটটা, ফেডারেশনের টার্গেটটা কী হবে একমাত্র ফেডারেশন জানে। তাই আমি মনে করি যে ফেডারেশনের সিদ্ধান্ত সারা বাংলাদেশের মানুষ ওয়েট করতেছে, বাংলাদেশের নেক্সট হেড কোচ কে হতে পারে। হেড কোচের থেকে বড় বেশি কোচিং স্টাফরা কারা হইতে পারে, নট অনলি একজন, আপনার পুরো কোচিং স্টাফ কারা হতে পারে। তাহলে আপনাকে আপনি সব ধরনের দিক দিয়ে সাপোর্ট পাবেন। তাহলে আমি মনে করি যে আপনি বেস্টটাই তৈরি করেন। আপনারা যদি বিএফএ বেস্টটা করতে পারে, এটা বাংলাদেশের ফুটবলের জন্য ভালো। কারণ এখন যে বাংলাদেশের যে এখন যে অবস্থা ফুটবলের, এই অবস্থা কিন্তু বিগত 5 বছর আগেও ছিল না, 10 বছর আগেও ছিল না। তাহলে এটার আশার, এটা যতটুকু আপনার উন্মোদনাটা আসছে, এটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু বিএফএফের। এটা হেড কোচের মাধ্যমে, কোচিং স্টাফের মাধ্যমে আপনার অনেক কিছু চেঞ্জ হতে পারে। আপনার সাপোর্ট রোল আরও বাড়তে পারে, আপনার রেজাল্ট চেঞ্জ হতে পারে। কারণ আপনার এক্সপেকটেশন মানুষ এখন অনেক বেশি আপনাদের ফুটবলের প্রতি। এখন এক্সপেকটেশন বেশির কারণে কিন্তু প্রেশারটা, এটাকে প্রেশার বলা হবে না। এটা আপনি যখন কাজ করবেন, আপনার জায়গা থেকে আপনি যে কাজগুলি করতেছেন ওই কাজটা আপনাকে করতে হবে প্রপারলি। তাই আমি মনে করি এটা প্রেশার। এটা প্রপারলি যদি কাজগুলি করতে পারে, সিস্টেমেটিকলি যদি সুন্দর করে কোচিং স্টাফ নিয়োগ করতে পারে, আমি মনে করি আমাদের দেশের ফুটবল উন্নতির দিকে যাবে। আচ্ছা বাবুল ভাই, আমরা একটু দেখতে চাই আসলে কেন কোলম্যান সহ যারা বাকি কোচরা সিভি জমা দিয়েছে তাদেরকে কেন বাফুফে বা এত কেন তাদের হাই প্রোফাইল কোচের যে সারাটা সেটা কেন পড়েছে, তাদের স্ট্রাকচারটা বা তাদের আসলে মেন্টালিটি কি, আমরা সেই কার্ডগুলো আসলে দেখতে চাই। কারা কারা আসলে প্রথমে তো কারা আছেন কোলম্যানের, অবশ্য খুব স্বাভাবিকভাবে আমরা শুনেছি রোজারে মিকেলের পরেই তার নামটা আমরা অনেক বেশি আলোচনা এসেছে, এবং বাফুফের যারা কর্তা ব্যক্তিরা বিশেষ করে কোচ নিয়োগের প্রক্রিয়ার সাথে যারা জড়িত রয়েছেন, আমরা কোলম্যান এটা শুরুতে দেখতে চাই। কোলম্যান একজন ওয়েলসের কোচ, প্রায় 6 বছর তিনি কাজ করেছেন। 2012 থেকে 17 সালে ওয়েলসের মূল দলে তিনি কাজ করেছেন। গ্যারেথ বেল, অ্যারন রামসি, অ্যান্টি কিংদের কোচিং করার কিন্তু অভিজ্ঞতা রয়েছে। 2016 ইউরোতে ওয়েলসকে ইউরো সেমিফাইনালে খেলার কৃতিত্ব তার রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম, সান্ডারল্যান্ডে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বেলজিয়াম এবং সাইপ্রাসের লিগে আছে শিরোপা। তার পছন্দের ফরমেশন সাধারণত 4-4-2 এবং 4-2-3-1। ক্রিস কোলম্যান কিন্তু নিজেও ম্যানচেস্টার সিটি, ক্রিস্টাল প্যালেস, এই সব ক্লাবগুলোতে, ফুলহ্যামের মতো ক্লাবগুলোতে তিনি নিজেও খেলেছেন এবং বেশ যখন ফুটবলার ছিলেন তার নিজেও আসলে সাফল্যের ইয়াটাও ভালো ছিল। আমরা যদি পরবর্তী কোচের নাম দেখতে চাই, বাফুফের এখন যারা কোচের তালিকায়, পছন্দের তালিকায় আছেন, থমাস ডুলি আছেন। কয়দিন আগে তিনি তার এর থেকে অবসরে গিয়েছেন, দুঃখিত, তিনি কোচের থেকে পদত্যাগ করেছেন। 1994 বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ফুটবল দলের অধিনায়কত্ব তিনি পালন করেছেন। ভিতেলে এফসির হয়ে ভিয়েতনাম লিগ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। 2 মেয়াদে ফিলিপাইন এবং একবার যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচও তিনি ছিলেন। সবশেষ কাজ করেছেন গায়ানা জাতীয় দলের হয়ে, এবং পছন্দের ফরমেশন হচ্ছে 3-5-2 এবং 4-4-2 ফরমেশনে তিনি খেলিয়ে থাকেন ফুটবলারদের। এর পরের কোচটা আমাদের আসলে রোজারে মিকেল, যদিও এখন বর্তমানে তিনি নেই, তবে তার কথাটা আবারও আলোচনায় উঠে এসেছে যে আসতে পারেন তিনি, রোজারে মিকেল। গুঞ্জনের সবচেয়ে বেশি আলোচিত তার নামটাই ছিল, যদিও এখন পর্যন্ত আসলে নিশ্চয়তা দিতে পারেনি এই কোচ আবারও ফিরবে কিনা বাংলাদেশ ফুটবল দলের সিভির তালিকায়। ব্রাজিলকে 2016 রিও অলিম্পিকে এনে দিয়েছেন স্বর্ণপদক, এটাই তার সর্বোচ্চ মানে অর্জনের কথা যদি একটু বলতে চাই। ব্রাজিলের অনূর্ধ্ব 20 ফুটবল দলকেও পরিচালনা অভিজ্ঞতা রয়েছে মিকেলের। অ্যাথলেটিকো মিনেরো, আল হিলাল এবং মিশর জাতীয় দলের কাজের অভিজ্ঞতা রয়েছে। তার পছন্দের ফরমেশন হচ্ছে 4-3-3 এবং 4-2-3-1। এগুলো হচ্ছে, আরও কোচ, অনেক কোচ রয়েছে। আর্জেন্টিনার একজন কোচ রয়েছে। সব মিলিয়ে অনেক কোচ, আসলে 5-6 জনের কোচ সংক্ষিপ্ত তালিকা করেছে। আমরা 3 জনের কোচের একটা পরিসংখ্যান দেখানোর চেষ্টা করেছি। তবে এর মধ্যে কোলম্যান আসলে যেই চাপটা তৈরি হয়েছে বাফুফের, সেটা হচ্ছে যে কোচিং স্টাফ, যেটা বলছিলাম। এখন যেটা আপনি শুরু থেকে বললেন যে ওপেন সিভি দাওয়াতে আসলে বাফুফে চাপে পড়েছে, সেক্ষেত্রে যদি কোনোভাবে কোলম্যানকে না নিতে পারে, সমর্থক গোষ্ঠীদের হাতেও মুখেও আসলে চাপে পড়বে কিনা? আপনাকে ফার্স্ট এটা বুঝাইতে হবে সবাইকে। আপনার যদি আপনার সমর্থককে যদি বুঝাইতে ব্যর্থ হন, তাহলে তো আপনাকে সাপোর্ট করবে না। এটা নট অনলি, এটা ন্যাশনাল টিম, ক্লাব টিম বলেন, ন্যাশনাল টিম তো আরও বেশি। আপনাকে বুঝাইতে হবে আপনার কেন নিতে পারেন নাই। আপনাকে প্রেস কনফারেন্স নিচ্ছে হয়, প্রেস কনফারেন্সে আপনাকে বলতে হবে যে আমি কেন নিতে পারি নাই তাকে। আমার বাজেট এতটুকু, আমি এতটুকু ক্যারি করতে পারবো, তার সঙ্গে আমাদের এখানে হয় নাই। এগুলো যদি আপনি বুঝাইতে না পারেন, বলতে না পারেন, তাহলে তো স্বাভাবিক একটা ঝামেলা লেগে থাকবে। যে ক্রেজটা থাকবে ওই ক্রেজটা কমে আসবে। তখন সিন্ডিকেটের কথা, আদার্স আপনার কমিশনের কথা, এগুলো চলে আসবে, এগুলো উঠে আসবে। কারণ যখন আপনি বুঝাইতে পারবেন না, আপনি যখন তাদেরকে বুঝাইতে পারবেন আপনি কি কি কারণে তাদেরকে নিতে পারেন নাই, ব্যর্থ হচ্ছেন,
তাহলে তারা যদি সেটা অ্যাকসেপ্ট করতে পারে ইজি বাংলাদেশের ফুটবলার। মানে মামুন ভাই, শেষ পর্যন্ত কি চিত্রটা এমন হবে কিনা যে যত গর্জে তত বর্ষে না আসলে? মানে যেভাবে বাফুফে এমন ভাবে আসলে হাইপটা তুলেছিল যে এত নাম করা সিবি পড়েছে, প্রায় 300-র কাছাকাছি সিবি, এবং সবগুলো আসলে বিশ্বমানের ফুটবলার থেকে শুরু করে কোচ যারা আছেন সবাই সিবি ড্রপ অনেকে করেছে। তো অ্যাকসেপ্ট করেন, মানে এক্সপেকটেশনটা করে নাই যে এই ধরনের সিবি আসবে, এই ধরনের কোচ বাংলাদেশ টিমকে হ্যান্ডেল করার জন্য আসবে। সব কিছু মিলে এক্সপেকটেশন যখন করে নাই, যখন আপনি পেয়েছেন 300-র মতো সিবি, এটা তো কম না, অনেক, মানে 300 জন মানে অনেক। এক একটা সিবি আপনাকে যদি ভালোভাবে খুঁজতে যান, দেখতে যান, তাদের সঙ্গে কথা বলতে যান, অনেক লং টাইম। তাইলে শর্ট টাইম করতে গেলে আপনার অনেক ভালো ভালো কোচ চলে যাবে ওই জায়গাটুকুতে। ধরেন সে সাকসেসফুল না, অনেকে স্টার্ট করতেছে নিউ, বাট সে সাকসেসফুল না, তার সাকসেসফুলের জায়গায় আসতে পারে। অনেকে সাকসেসফুল, যেমন ব্রাজিল মিকেল, আপনার তার যদি এখানে যতগুলি কোচ দেখবেন, তার সবচেয়ে বেশি সাকসেসফুলের জায়গা। সে রিও অলিম্পিক হেড কোচ ছিলেন, তারপর আল হেলালের কোচ ছিলেন। তাহলে তার সব কিছু মিলে তার সাকসেসফুলের জায়গাটা বেশি, তাকে আমরা 3 জনে রাখতেও পারিনি। হ্যাঁ, তাইলে আপনাকে এগুলো আসলে এক্সপেকটেশন, মানুষদের যেভাবে আপনি এক্সপেকটেশন বাড়িয়েছেন, আপনি ওইভাবে এক্সপেকটেশনটা পূরণ করার জায়গায় থাকবেন। আমি যদি হাই এক্সপেকটেশন করে কাজটা করি, আমাকে তো পূরণ করতে হবে, পূরণ করতে না পারলে তো ঝামেলাটা হবে। এবং বিশেষ করে আগে থেকে আসলে পূর্ব পরিকল্পনাটা অনেক বেশি শক্তিশালী হতে হবে। আপনি যখন মাঠে নামবেন, নিশ্চয়ই আপনার সেই ব্যাকআপটা আসলে স্ট্রং হতে হবে। মামুন ভাই, জাতীয় দল সহ কোচ নিয়োগের প্রক্রিয়া নিয়ে আরও অনেক কথা রয়েছে, তবে বিরতিতে যাচ্ছি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরই। মামুন ভাই, যেটা বলছিলাম যে এই যে বিদেশি কোচের যে একটা হাইপ তোলা বাফুফের, সেক্ষেত্রে ফিফা থেকে তো কোচ নিয়োগের যে অর্থের যোগানটা, সেটা তো বাফুফে পায় না। সেক্ষেত্রে অর্থের যোগানটা তারা যখন বলছে যে আমরা অর্থ সংকটে থাকি বা স্পন্সর আসে না, তবে হামজা সৌমিত্রা আসার পর এখন অনেক স্পন্সর এসেছে, সেই টাকাটাও কি আসলে মানে যথেষ্ট কি না? কারণ এখন তো আমরা আসলে অনেকে গেছি, যদিও জানি না আসলে বাফুফে কখনো আমাদের ওইভাবে পরিষ্কারভাবে কিছু বলেনি। লাভ লোকসানের বিষয়ে আমরা দেখেছি যে জাতীয় স্টেডিয়ামে যখন যতগুলো ম্যাচ হয়েছে, ভুটান থেকে শুরু করে এরপরে পুরো অর্থের যে বিষয়টা, সেটা তারা আমাদের সামনে পরিষ্কার করেনি। সেক্ষেত্রে আমরাও আসলে পরিষ্কার না। তবে আপনার কাছে কি মনে হয় কিনা, আপনারা তো অনেক 2000 অনেক সাল আগে থেকে খেলেছেন, প্রায় 10-15 বছর আগে, এখন নিশ্চয়ই ডেভেলপ করেছে ওই জায়গাতে নিশ্চয়ই তাদের এই সামর্থ্যটা হওয়া উচিত ছিল কিনা? দেখেন, কোচের টাকাগুলি কিন্তু আপনি স্পন্সররা দেয়, নাইলে প্রেসিডেন্ট অ্যারেঞ্জ করে। যেমন এখন প্রেসিডেন্ট, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট, বিএফএফ এর প্রেসিডেন্ট ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে, হেল্প, ক্রীড়া মন্ত্রণালয় সেটাকে হেল্প করছে। হেল্প করার জন্য একটা বলছে যে হেল্প করবে। কত টাকা হেল্প করবে বা কি পরিমাণ হেল্প করবে সেটা কিন্তু বলা হয় নাই। কতটুকু সাপোর্ট করতে পারবে সেটা বলছে যে হেল্প করবে। তা আপনাকে বুঝতে হবে যে আপনার বাজেট কত, ফার্স্ট আপনাকে এটা ক্লিয়ার করতে হবে। মানে কোচের পুরো কোচিং স্টাফের টাকাটাই আই থিঙ্ক এটা বিএফএফ এর প্রেসিডেন্ট অ্যারেঞ্জ করে। স্পন্সর থেকে ধরেন ফিফা থেকে অনেক টাকা আসে, যেগুলো যদি বেঁচে থাকে বা আপনার যদি পুরো টাকা খরচ না থাকে, ওখান থেকে একটা অংশ বাঁচিয়ে তারপর তো আপনার কোচিং স্টাফদের দেয়। আমি মনে করি যে এই ধরনের কার্যক্রমে আপনাকে স্পন্সর দরকার অনেক। কারণ আপনাকে বললাম না, আপনি কিছুক্ষণ আগে বললেন, আমি শুনলাম 11,000, এর আগে শুনছি ক্যাভারের স্যালারি 11,000, আপনি বললেন 15,000। আবার যখন তাকে আনা হয়েছিল $20,000, এটাই বললাম, 11, 15, 20 তিন ধরনের কথা আসতেছে। আসলে কত এটা কেউ জানে না, ফিক্সডটা জানে না। তাহলে আপনি যদি $10,000 দিয়ে কোচ আনবেন, আপনার ছিল, আপনি হাইস্ট যদি কোচ আনতে যান $20,000-25,000 আপনি বে করতে পারেন। আপনি যদি মানে আপনার এক্সপেন্সিভ দিকে চিন্তা করেন, তাহলে $40,000-50,000। এখন $40,000-50,000 আপনি অ্যাবিলিটি আছে নাকি ওইটা আর ক্যারি করার? তো আপনাকে স্পন্সারের দিকে তাকাই থাকতে হবে। স্পন্সারের যদি না আসে, তাহলে আপনি কোচিং স্টাফের স্যালারি ব্যয়বহুলটা অনেক বেশি হবে। তারপরও আমি বলবো যে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনাকে হাই সিভি ধরনের কোচ আনা উচিত। কারণ আপনি এখন জিততে চাচ্ছেন, আপনি এখন একটা জায়গায় টার্গেট নিচ্ছেন। যেমন আমি কিছুদিন আগে বলছি, আমাদের টার্গেট হওয়া উচিত সাব চ্যাম্পিয়নশিপ, এশিয়া কোয়ালিফাই করা। যদি এশিয়া কাপে আমরা এখনো সাফ, আমরা যদিও এখনো মানে দুর্ভাগ্যবশত এখন আমরা সাফ চ্যাম্পিয়ন হওয়ার মানে অনেক বছর পর সাফ চ্যাম্পিয়ন আমরা হই না, এখন ধারাবাহিকতা সেটা নেই, আমরা হয়েছিলাম। মানে এখনো কি আমাদের সাফ টার্গেট হওয়া উচিত কিনা এই স্টেজে? আপনাকে ধাপে ধাপে তো আপনাকে উন্নতি করতে হবে। আপনি দেখেন এশিয়ান কোয়ালিফাই দেখেন, ভালো রেজাল্ট করছে, তার অনেক ভালো রেজাল্ট, এটা আমাদের সবচেয়ে ভালো রেজাল্ট। এটা আপনার স্বাধীনতার পর এখনো যদি এশিয়া কাপ কোয়ালিফাই, একটি মাত্র জয় পেয়েছি, তাও ভারতের বিপক্ষে ঘরে। আমি তো আপনাকে বললাম সবকিছু মিলে আমাদের
এটাই ভালো রেজাল্ট। পয়েন্ট টেবিল যদি আপনি চিন্তা করে দেখেন, আর এখন যদি আপনি জিনিসটা নর্মালি চিন্তা করেন যে আমাদের স্টার্টটা কোন জায়গায় থেকে করবো, আপনার তো স্টার্ট ডাইরেক্ট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে বলবেন না যে আমি ওয়ার্ল্ড কাপ খেলবো। আমার টার্গেট থাকবে ওই জায়গায়, বাট আমার তো টার্গেট স্টার্ট করতে হবে ফার্স্ট ধাপ টু ধাপ। আমি সাফ চ্যাম্পিয়ন হব, সাফ গেম চ্যাম্পিয়ন হব, সাফ ফুটবল চ্যাম্পিয়ন হব, এশিয়া কাপে এশিয়া কোয়ালিফাই করব, দেন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ের দিকে আমরা আগাবো। এই জিনিসগুলি ধাপ টু ধাপ আমাকে স্টার্ট করতে হবে। আপনি যদি স্টাডি না করে বলেন আমি ওয়ার্ল্ড কাপ খেলবো, আপনার তো নিচে কিছু না, আপনি উপরে চিন্তা করে তো মানে লাভ মামুন নেই। ভাই, বিষয়টা কিন্তু এমন না যে আমরা স্টার্ট করেছি 2 বছর আগে, আমরা সেই 54 বছর আগে স্টার্ট করেছি। এটাই আপনাকে আমি স্টার্টটা এটাই আমি আপনাকে বলতেছি, 54 বছর আগে থেকে আমরা স্টার্ট করছি, এবার 54 বছর ধরে আমাদের কোনো স্ট্রাকচারই তৈরি হয়নি। এটা কেন হয় না? স্টিল না, আপনি বলতে পারবেন স্টিল না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইন্ডিয়া যেখানে আমাদের পেছনে থেকেও পরবর্তীতে তারা আমি আপনাকে এটাই বললাম যে বাংলাদেশের ফুটবল ফেডারেশনে কেন নাই সেটা তো আমি তো ম্যানেজমেন্টের কেউ না। কেন নাই আমি একটা জিনিস বলতে পারি, আপনি যে 54 বছর আপনি কোনো স্টেডিয়াম করতে পারছেন, আপনার নিজের স্টেডিয়াম, যে স্টেডিয়ামে আপনি ম্যাচ খেলবেন, তা আপনি ওয়ার্ল্ড কাপ খেলবেন আশা করবেন। আপনি ওয়ার্ল্ড ফুটবলের অনেক দেশ আছে যারা সংখ্যা কম সব কিছু, তাদেরও তো 4-5টা স্টেডিয়াম আছে। আপনি স্ট্রাকচারটা দেখেন, এখন একাডেমি হচ্ছে, ফুটবল একাডেমি হচ্ছে, বিকেএসপির মতো একটা বিশাল একাডেমি আছে যেটাকে আপনি কাজে লাগাতে এত বছর ধরে এটাকে জয়েনই করতে পারেন নাই, বাট ওইটার উপকারই নিতে পারেন না। আমরা সবাই বিকেএসপির স্টুডেন্ট, তাহলে আপনার তো মেন এই সাবকন্টিনেন্টের সবচেয়ে বেস্ট একাডেমি আপনার বিকেএসপি আছে। তো এখন একাডেমি হচ্ছে, ছোট বসুন্ধরা এরিনা করছে, কিংস স্টেডিয়াম করছে, তাহলে আপনার তো এগুলো কয় বছর পর হচ্ছে, 54 বছর পর হচ্ছে। তা আপনাকে এগুলোর দিকে আগে নজর দিতে হবে। এখন স্ট্রাকচারটা কে কীভাবে বুঝে সেটা আমি জানি না। ফুটবলের স্ট্রাকচার আমরা যারা বাইরে খেলতে যাই, আমরা তো আন্ডার 17 থেকে স্টার্ট করছি ন্যাশনাল টিমে। তো 17 আমরা ফার্স্ট খেলতে গেছি জাপানে জে ভিলেজে আমরা ছিলাম। ওখানে আমরা জাপানে 17 কোয়ালিফাই ম্যাচ খেলতে গেছি, এশিয়া কাপ কোয়ালিফাই ম্যাচ আমার তাহলে ওখানে জে ভিলেজে ছিলাম। মানে 2002-তে আপনার জাপান একটা স্পোর্টস ভিলেজ করা, ওখানে 7-8টা মাঠ ট্রেনিং সেশনের জন্য, বুঝতে পারছেন? আপনার এমন স্টেডিয়ামে খেলছে, ওখানে ওয়ার্ল্ড কাপ ম্যাচ হয়েছে। তাহলে আপনার তো সব রেডি করা তাদের, আমাদের তো এখনও রেডি হয় নাই। আমরা কোনো কিছু আসর, আমরা সাফ ছাড়া এসএ গেম ছাড়া এখনও বিশাল আসর করতে পারি না। আমরা এখনও মাঠ নিয়ে দ্বিধাদ্বন্দ্বতে থাকি। তাই আপনাকে চেঞ্জ করতে হবে। আমরা যখন এখন মানুষ, আমরা এখন ফুটবল, এখন বলতে পারি, এখন বর্তমানে আমরা ফুটবল কালচার দেশ। আপনাকে কালচারটা তৈরি করতে হবে। আগে আমরা ফুটবল কালচার ছিলাম না, প্রথম দিকে স্টার্টিংয়ে ছিলাম যখন মহড়া নামানির দূরত্ব ছিল। এরপর কালচারটা আমরা নিজেরাই কালচারটা নষ্ট হয়ে গেছে, কারণ স্ট্রাকচারই বললাম না, উন্নতির দিকে আমরা যেতে পারি না। বাট এখন ফুটবল কালচার, এখন আপনার যেখানে বসবেন, যেখানে কথা বলবেন, ফুটবল নিয়ে কথা বলবেন। এখন মেইন টপিকস হলো কোচ নিয়ে কথা বলা। এখন কোচ নিয়ে কথা হইতেছে, যেই জায়গায় যান, আপনি চায়ের দোকানে যান, আপনি বলবেন বাংলাদেশের ন্যাশনাল টিমের কোচ কে হবে, কাকে চাচ্ছে। এই কালচারটা তো ছিল না, মাঝখানে এটা হারিয়ে গেছে, এই কালচারটা এখন আছে। তাহলে আমরা এখন ফুটবল কালচার দেশ, তাহলে আপনাকে এটা কেন আপনি পুঁজি করতে পারবেন না? আপনি এটাকে কেন আমাদের স্ট্রং, মানে স্ট্রেংথ মনে করতে, আমরা স্ট্রেংথ ভাববো না? এই স্ট্রেংথটাই তো আমাদের দরকার ছিল, এই প্ল্যাটফর্মটা আমাদের ফুটবলারদের দরকার ছিল, এই প্ল্যাটফর্মটা আমাদের ম্যানেজমেন্টের দরকার ছিল। এখন যদি আমার প্ল্যাটফর্মটা ম্যানেজমেন্ট যদি এটা আয়ত্ত এমনি হ্যান্ডেল করতে না পারে, তাহলে পরবর্তী জেনারেশন ভালো ফুটবল থেকে কোনো কিছু সাপোর্ট পাবে না, কারণ কালচারটা আপনি আবার হারাবেন। মানে ফুটবলারদের মতো আসলে ম্যানেজমেন্টের ধারাবাহিকতা থাকতে হবে, সাফল্যের জায়গাটা বা দক্ষতা, পরিকল্পনা, একটা দক্ষ পরিকল্পনা জায়গাটা, সেই ধারাবাহিকতা আসলে আমরা দেখিনি, আমরা দেখেছি। তবে কাল কিন্তু এএফসি প্রতিনিধি দল এসেছেন, 3 জনের একটি প্রতিনিধি দল এসেছেন আমাদের বাফুফেতে, তারা বৈঠক করেছেন লিগ কমিটির সাথে। তবে একটা মজার বিষয় কি, তারা যখন বৈঠকে বসেছেন, খুব স্বাভাবিকভাবে আমরা আমাদের যে দুর্দশা বা আমরা আমাদের যে ল্যাকিংসগুলো, সেগুলো আসলে ফোকাস করব না, সেটা বাফুফে কাল করেছে। বাফুফে যখন আমাদের জাকির হোসেন কো চেয়ারম্যান ছিলেন লিগ কমিটি, তিনি এসে বলেছেন যে আমরা তুলে ধরেছি, তবে লিগের মান কেমন সেটা নিয়ে তারা কোনো কথা বলেনি, লিগের স্ট্রাকচার, তারা পদ্ধতি নিয়ে তারা সন্তুষ্ট। মান কি অবস্থা সেটা তারা কি করেছে সেটা তারা ভালো বলতে পারবেন, তবে সেই জায়গাটা নিয়ে নাকি তার তেমন কোনো কথা হয়নি। তবে ফুটবলার হিসেবে এখন আপনিও তো ফর্টিস এফসিতে খেলেন, আপনিও এখন খেলছেন বর্তমানে, এখনো আমাদের লিগের মানটা এখনো উন্নত হয়নি। এটা আসলে কি শুধুই অবকাঠামো, নাকি যারা আসলে ক্লাবের কর্তা ব্যক্তিদের মানে সদিচ্ছার কারণ? দেখেন, উন্নতি একটা জিনিস, যে আমরা উন্নতি করি নাই বা আমরা উন্নতি করতে পারবো না, দুই ধরনের আছে।
আমি কেউ যদি বলে আমরা উন্নতি করি নাই ডোমেস্টিক লিগ, এটা ভুল। একটা সময় বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে খেলা হতো, সব ক্লাব ওই মাঠে খেলতো। এখন হোম অ্যান্ড অ্যাওয়ে করা হয়েছে। হোম অ্যান্ড অ্যাওয়েতে আমরা আসলে প্রপারলি মাঠগুলি, যে মাঠগুলিতে খেলি, ওই মাঠগুলি আমাদের ওই স্ট্যান্ডার্ডের না, ওই স্ট্যান্ডার্ডের ড্রেসিং রুম না, ওই স্ট্যান্ডার্ডের মাঠ না। দুই একটা স্টেডিয়াম পাবেন আপনি, ওই স্ট্যান্ডার্ড আপনাকে করে নিতে হবে। যদি আপনার ওই বললেন না, আপনার উন্নতি করতে গেলে বসুন্ধরা এরিনা ওয়ান অফ দ্য বেস্ট স্টেডিয়াম। কুমিল্লার মাঠটা ভালো, বাট তাদের কিছু ক্রিকেট পিচ থাকার কারণে ড্রেসিং রুম তাদের ভালো না। তো এইগুলা দিয়ে যদি আপনি কাজ না করেন, মানিকগঞ্জ বলেন, বিশেষ করে কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম, আমি তো এটাই বললাম যে এই জিনিসগুলি নিয়ে যখন আপনি আজকে কত বছর, মানে কয় বছর হচ্ছে প্রফেশনাল লিগ হচ্ছে, হোম অ্যান্ড ওয়েতে কত বছর হচ্ছে ম্যাচ হচ্ছে, তা আপনি এগুলো নিয়ে কেন কাজ করবেন না? আপনি স্টার্টিং তো এগুলো নিয়ে কাজ করবেন। এটা কাজটা কে করবে? বাফুফে করবে? ম্যানেজমেন্ট করবে। ম্যানেজমেন্ট ক্লাবগুলিকে যখন বাফুফের যে ভাষ্যটা সেটা হচ্ছে যে বাফুফে যেহেতু এটা পুরোপুরিভাবে এনএসসি থেকে বুঝে পায়নি, সেক্ষেত্রে তারা আসলে ওই জায়গায় অর্থ লগ্নি করতে চাচ্ছে না। তাহলে ওটা আসলে আমি তো আপনাকে তো একটু আগে ফার্স্টে বলছি আমাদের কোনো মাঠই নাই, একটু আগে বলছি। তাহলে আপনি আশা করবেন কি? বাংলাদেশে ফুটবল খেলার মতো নিজস্ব কোনো স্টেডিয়াম নাই, তা আপনি কি আশা করতে চান? বাইরে এটা তো হাস্যকর ব্যাপার না। আমরা ওয়ার্ল্ড কাপ বা এশিয়া কাপ কোয়ালিফাই করতে চাই, কোনো জিনিস চ্যাম্পিয়ন অর্জন করতে চাই, আমাদের নিজস্ব মাঠ নেই। তাহলে আপনাকে এটা নট অনলি আমি বিএফএফের উপর না, এটা ক্লাবও বিএফএফকে হেল্প করতে হবে। কারণ যখন আমাকে একটা ক্লাবের হোম গ্রাউন্ড দেওয়া হবে, তখন বিএফএফ ক্লাব, একটা স্টেডিয়ামে দুইটা ক্লাব থাকে, দুইটা ক্লাব আর বিএফএফের বসে এটা সহযোগিতা করতে হবে। কিছু এক্সপেন্ড বিএফএফ করবে, কিছু এক্সপেন্ড ক্লাবগুলি করবে। তাহলে এইটার রেজাল্ট কে পাবে? যে মাঠে, ধরেন মানিকগঞ্জ মাঠে খেলা হচ্ছে, মানিকগঞ্জ স্টেডিয়ামে খেলা হচ্ছে, স্টেডিয়ামের আসলে ওই মানের না মাঠ। তাহলে আপনার ওই মানের করতে গেলে আপনার তাদের হেল্প করতে হবে। জেলা ক্রীড়া সংস্থা আপনাকে হেল্প করবে, দুইটা ক্লাবও আপনাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেবে, বিএফএফে দেবে। দেন তো একটা স্ট্রাকচার তৈরি হবে, সুন্দর একটা মাঠ তৈরি হবে। দেন আপনার ফুটবল খেলাটা দেখতে সুন্দর লাগবে। তো ফুটবল খেলাটা তখনই উন্নত দিক কখন দেখবেন? দেখেন লাস্ট আপনি যদি বিগত 5-6 বছর আগে, 7 বছর আগে খুঁজে দেখেন, 15 সাল থেকে 15-16 থেকে দেখেন, শেখ জামাল কোয়ালিফাই করছে কোথায়? এফসি কাপ হাই র্যাঙ্কে। তারপর ঢাকা আবাহনী জোনাল সেমিফাইনাল খেলছে। হ্যাঁ, তাও কাকে? ইন্ডিয়ান, এফসি চেন্নাই এবং নেপালি ক্লাব, ইন্ডিয়ান দুইটা ক্লাবকে হারানোর পর। তা আপনি কোন দিক দিয়ে বলেন বাংলাদেশের ফুটবল লিগ, ডোমেস্টিক লিগ ভালো না? এটা তো জাকির ভাইয়ের ভুল হয়েছে ওই কথাটা বলাটা। আমাদের তো উন্নতির দিকে যাচ্ছি, কিন্তু আমরা উন্নতির জায়গায় বাধা কোথায় হচ্ছে? আমরা ওঠার পর কোনো না একটা জায়গায় তো আপনি বাধা হচ্ছেন। বাধাটা কোন জায়গায় হচ্ছেন? বাধা তো মাঠগুলি। তো মাঠগুলি আপনি সুন্দর করেন। বাধা কোন জায়গায় হচ্ছেন? আপনার এই ফরেন কোটাগুলি, আপনি কতগুলি ফরেন কোটা দিবেন, আপনার কতগুলি প্লেয়ার, আপনার ইয়ং প্লেয়ার খেলতে পারবে, এগুলাই দিয়ে তো কথাবার্তার মাধ্যমে আপনাকে ওই জায়গাটুকুতে নিয়ে যাবে। দেশি প্লেয়াররা কখন পারফর্ম করবে? দেশি প্লেয়ারদের সুযোগটা তো আপনাকে করে দিতে হবে। বাইরের প্লেয়াররা বাংলাদেশে আসতেছে, তাদের যদি ওই সুযোগ সুবিধা যদি না পায়, তো পারফর্ম করতে পারবে না। তাকে তো আমার ওই সাপোর্টটা দিতে হবে। তাকে আমার সাপোর্ট দিতে গেলে আমাদের কি করতে হবে? এগুলো তো কথার মাধ্যমে বুঝে প্ল্যান করে দেন আগে এগিয়ে যেতে হবে। আমাদের বাধা যখন আসে না, তখন আমরা পিছিয়ে সরে যাই, তখন আর বাধাটাকে ভাঙতে চাই। আচ্ছা মামুন ভাই, এই যে মাঠগুলো তো এখন এনএসসির আন্ডারে বা এনএসসির মাঠ, সেই জায়গায় এনএসসিকে আরেকটু আরেকটু আসলে বেশি আমাদের ফুটবলারদের প্রতি আরেকটু বেশি মনোযোগী হতে পারতো কিনা? তারা আসলে মাঠগুলো বা ড্রেসিং রুম, আমরা যখন জেলার বাইরে বা ঢাকার বাইরে যখন কভার করতে যাই, তখন আসলে আমাদের প্রেস কনফারেন্সের রুম বা আমাদের সাংবাদিকদের রুম, কোনো রুমটা আসলে ঠিক থাকে না, মাথার উপর ছাদ পর্যন্ত নেই, এমন একটা অবস্থায় আমাদের অপ্রস্তুত অবস্থায় পড়তে হয়। সেই জায়গায় এনএসসিরও একটু দায়িত্ব আছে কিনা, যে যেহেতু তাদের আন্ডারে মাঠগুলো আছে? আপনারা তুলে ধরবেন, আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ জানতে পারতেছে ফুটবলের অবস্থান কি, ক্রিকেটের অবস্থান কি, হকির অবস্থান কি, ওর অসুস্থতা, ওর সাকসেস সব আপনাদের মাধ্যমে। আপনাদের মাধ্যমে জানান যে বাংলাদেশের ফুটবলের স্ট্রাকচারটা এরকম, স্টেডিয়ামের স্ট্রাকচারটা এরকম, ক্রিকেট স্টেডিয়ামের স্ট্রাকচারটা এরকম। মানে এটা কি এনএসসি জানেন, আপনি বলতে চাচ্ছেন এটা মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে হবে? না, এটা তো আমি চাইলে তো কাউকে দোষারোপ করতে পারবো না, কারণ এটা তো আপনিই বলতে পারবেন যে আপনি যখন বললেন আপনি গেলেন একটা খোলা জায়গায়, প্রেস কনফারেন্সের জায়গা নেই, সেটা তো আমি বলতে পারবো না, সেটা আপনি বলতে পারবেন। এবং আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ জানতে পারবে। সারা বাংলাদেশের মানুষ জানলে তো এনএসসির ঘুম ভাঙবে না।
তো এটা কাজ করার জন্য বাজেট দরকার, কেমনে কাজ করবে এগুলো তো আপনারা সহযোগিতা করবেন, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, তারা আপনাদের সহযোগিতা না হলে দোষারোপ দিয়ে তো আপনি আপনি এগিয়ে যেতে পারবেন না। এটাতে আপনাকে উন্নতি কিভাবে হয় সেটা আপনাকে তুলে ধরতে হয়। ন্যাশনাল ক্রীড়া পরিষদের এনসিসির কতটুকু কাজ করার সীমাবদ্ধতা সেটা আমি জানি না, আপনিও জানেন না আই থিঙ্ক। তাহলে সীমাবদ্ধতা কতটুকু, সীমাবদ্ধর মধ্যেই কাজটা করবে, তার বাইরের কাজগুলি কারা করবে, জেলা ক্রীড়া সংস্থা করবে, তার বাইরের কাজগুলি করবে আমরা যারা ক্লাব ওখানে জয়েন করি তারা, বিএফএফ, এইভাবেই তো কাজ আস্তে আস্তে করে সহযোগিতা, সবাই সহযোগিতা করলে আপনার জন্য কাজ, স্টেডিয়াম বলেন আদার্সের জন্য কাজগুলি ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। মামুন ভাই, আরো অনেক আলাপ রয়েছে, তবে বিরতির পর করতে হচ্ছে। দর্শক ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। মামুন ভাই, একটা জাতীয় দলের স্ট্রাকচার তৈরি করতে ক্লাবদের আসলে এগিয়ে আসা অনেক প্রয়োজন। একটা বিষয় আসলে লক্ষ্য করেছেন কিনা, আমরা কালকে যখন লিগ কমিটির অনেক সদস্য যখন এসেছেন তাদের সাথে কথা হচ্ছিল, তারা বলছিল যে আমাদের দেশে একটা কালচার, মানে ব্যাড কালচারই বলা যায়, যে রাজনৈতিক বা সরকার যখন পরিবর্তন হয় তখন ক্লাবগুলোরও বিভিন্ন সময় পরিবর্তন হয় বা বন্ধ হয়ে যায় অনেক পর্যায়ে, আমরা বিগত সময় দেখেছি। সেই কালচার থেকে আসলে বেরিয়ে আসার প্রয়োজন কিনা, কারণ এর জন্য দেখা যায় যে ক্লাবরা নিজেদের যে আসলে ডেভেলপ করবে সেই জায়গাটা, আগ্রহটা হারিয়ে ফেলে। আপনাকে কর্পোরেট কোম্পানিগুলিকে আপনাকে সম্মান দিয়ে রাখতে হবে। যেমন বসুন্ধরা কর্পোরেট ক্লাব, বসুন্ধরা কর্পোরেট হলো, বসুন্ধরা কিন্তু নিজস্ব ক্লাব, ফর্টিজ এফসি নিজস্ব ক্লাব, তারা কর্পোরেট, তারা নিজেদের ফান্ডিং, তারা এখানে ফান্ডিং করতেছে, এখানে কোনো লাভ অংশ তারা পাচ্ছে না, তাদের যেটা যাচ্ছে এটা বেয়ে হচ্ছে। তারা ফুটবলকে ভালোবাসে, তাই ফুটবলের সঙ্গে আছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন, তাদের কিন্তু কোনো বেনিফিট নাই এখানে। যে আপনার যে গভর্নমেন্ট, ওই যে বললেন গভর্নমেন্ট চেঞ্জ হলে ক্লাবগুলিতে কি হয়, আপনার ব্যবসায়ীরা, ইনভেস্টররা থাকে, বাট কর্পোরেট কোনো কোম্পানিকে ওইভাবে দেওয়া হয় না। তাহলে কি হয়, যখনই আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয় তখনই ক্লাবগুলির উপর প্রেশারগুলি পড়ে। যেমন বিগত 2-3 বছর ধরে ক্লাবগুলির অবস্থা কিন্তু বেশি ভালো না। আপনার প্লেয়ারদের ফাইন্যান্সিয়ালি 3-4 বছর আগে যে ফাইন্যান্সিয়াল অবস্থা, এই বছরের লিগ আর গত বছরের লিগে আরও বেশি খারাপ অবস্থা ছিল, এবছর আরও বেশি। সামনে কতটুকু ভালো হবে সেটা জানি না, বাট ভালো হইতেও পারে। এখন ক্লাবগুলিকে কিভাবে দাঁড়ানো করা যায়, ক্লাবগুলির ফাইন্যান্সিয়াল ডোনার কারা সেটা আপনাকে ইনশিওর করতে হবে, এবং ডোনার যারা তাদের সুযোগ সুবিধা গভর্নমেন্ট কী দিতে পারে এগুলো যদি আপনি নর্মালি দেখেন, গভর্নমেন্ট যদি এটা ক্রীড়া মন্ত্রণালয় থেকে যদি ক্লাবগুলিকে সহযোগিতা করে এদিক দিয়ে, যারা ফাউন্ডার, যারা স্পন্সর করবে, কর্পোরেটগুলি আসুক, তাদের আইসে টিম করুক, তাইলে হবে কি এই ধরনের দেশের পথ পরিবর্তনে খেলাধুলায় কোনো আপনার এফেক্ট হবে না। মানে ওটা সরকার থেকে, মানে ধরেন এক সরকার আসলে তাদেরকে এগিয়ে দিয়ে গেল যে হ্যাঁ এই সরকার আছে, তার পছন্দের বা তাদের ওই অনুযায়ী আসলে তারা এগিয়ে গেছে। পছন্দ না, পছন্দ হলে আপনি যদি তাদের পছন্দের হয়, পরবর্তীতে আসলে অন্য গভর্নমেন্ট আসলে এটা প্রভাবটা থাকবে। সেটাই আমরা বলছিলাম, বিগত সরকার সময় যে সমস্যাটা আমি কারণে বললাম কর্পোরেটগুলিকে আপনাকে আমন্ত্রণ জানাইতে হবে, কর্পোরেটগুলিকে আপনাকে সাপোর্ট দিতে হবে, কারণ তারা ইনভেস্টার, তারা ইনভেস্ট করতেছে কিন্তু লাভ, তারা কিন্তু ওখান থেকে লাভ পাচ্ছে না। আপনি দেখেন, আপনি যদি বসুন্ধরা দেখেন, আপনি যদি ফর্টিজ এফসি দেখেন, আপনি চিন্তা করে তাদের কাছে খোঁজ নেবেন, তারা কত বছরে কত টাকা ইনভেস্ট করে, এটার বেনিফিট কি তারা পাচ্ছে নাকি? না, তারা ফুটবলকে ভালোবাসে, দেশ হয়ে তারা আসছে, আর কিছুই না। কিন্তু আপনি যদি আমাদের এমডি সাহেবকে জিজ্ঞেস করেন, উনি বলবো আমি ফুটবলকে ভালোবাসি, ফুটবলের সাথে আছি, তাই আমি ক্লাবটা করছি আমার 2 ছেলের ভালোবাসার জন্য। এবং উনি ডে বাই ডে ওনার ভালো লাগার কাজটা কি, উনি খুশি হয় কখন, যখন আমরা জিতি। আমরা যখন জিতে উনি বোনাস দেয়, আমরা যখন জিতে উনি ওনার ছেলেকে নিয়ে মাঠে যায়, তখন উনি সবচেয়ে বেশি খুশি হয়। পয়েন্ট টেবিল দেখেন, এবারে আমরা রানার্স আপ হইতে পারি যদি আবানি লস করে। একটু আপনাদের পয়েন্ট টেবিলটা দেখতে চাই, কারণ আপনারা লিগে তো আসলে অনেক বেশি এগিয়ে আছেন, এখন বর্তমানে তৃতীয়তে আছেন, এরপরে আসলে পুলিশ আছেন। এবং এই পয়েন্ট টেবিলের উপর একটা জিনিস নির্ভর করছে যে আপনারা পরবর্তীতে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার একটা সুযোগ আপনাদের তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে আসলে আপনারা এখন কাদের পরিবর্তন আছে, আমরা একটু কার্ডটা দেখতে চাই, কি অবস্থা আছেন আপনাদের এখন, বর্তমানে কি অবস্থা রয়েছে বাংলাদেশ ফুটবল লিগের। কারণ বসুন্ধরা কিংস এখন বর্তমানে আসলে লিগের শিরোপা নেওয়ার জন্য তারাই আসলে দাবিদার। 16 ম্যাচ খেলেছেন, জয় 10টা রয়েছে বসুন্ধরা কিংসের, হার মাত্র 1টি, এবং পয়েন্ট তারা 35 রয়েছে। এরপরেই আছে আবাহনী, ঢাকা আবাহনীর পয়েন্ট হচ্ছে 16টি ম্যাচ খেলেছে, 10টি জয়, সমান জয় বসুন্ধরা কিংসের মতো, হার তাদের থেকে
একটি বেশি, দুটি রয়েছে এবং পয়েন্ট তারা 1 পয়েন্ট কমে দ্বিতীয়তে অবস্থান। এরপরে আসলে আপনাদের ক্লাব রয়েছে ফর্টিস এফসি, সমান ম্যাচ খেলেছেন, 9টি জয় 3 হার 31 পয়েন্ট রয়েছে এবং পুলিশ রয়েছে 16, 5 জয় 3 হার এবং 23 পয়েন্ট। এই যে আপনাদের মধ্যে ফর্টিস আর পুলিশের মধ্যে আপনাদের একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে চ্যাম্পিয়ন্স লিগের বিষয়টা যেটা বলছিলাম, না এখন ডিসটেন্স অনেক বেশি, যেহেতু এফসির আপনারা লাইসেন্স পেয়ে গেছেন, এখানে আপনার ডিসটেন্স অনেক বেশি। আমরা 3 কনফার্ম আছি, বাট 1-2-এ আপনার যদি আবানি বসুন্ধরা নেক্সট ম্যাচ স্যাটারডেতে যদি আবানি বসুন্ধরা ম্যাচে আবানি যে জিতবে সেই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা 90% কনফার্ম। তাহলে যদি আবানি জিতে আপনার তাহলে বসুন্ধরা রানার্স আপ কনফার্ম, তাহলে আমরা 3 নাম্বার। যদি বসুন্ধরা আবানিকে হারাই তাহলে আমাকে লাস্ট ম্যাচ জিততে হবে, আবানিও লাস্ট ম্যাচ জিততে হবে, তাহলে আমাদের পয়েন্ট টেবিল সমান হবে। তাহলে আমরা রানার্স আপের জায়গায় এখন স্টিল নাও আছি, কারণ আমাদেরও নেক্সট ম্যাচ জিততে হবে, কালকের ম্যাচ। তাহলে এখন জিতার উপর সব কিছু, আমাদের 2 ম্যাচ জিততে হবে, আবানিরও 2 ম্যাচ জিততে হবে, তাহলে আবানি চ্যাম্পিয়ন হবে। নাহলে আবানি যদি কোনো ম্যাচ লস করে বা হারে তাহলে আমাদের সুযোগ রানার্স আপ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে এগুলো আরও 2 ম্যাচও আপনাকে ওয়েট করতে হচ্ছে। কিন্তু আপনার হিসাবে যদি আপনি দেখেন কোয়ালিফাই এফসি কাপ খেলার যে বার্তাটা, চ্যালেঞ্জ কাপ খেলার যেটা বসুন্ধরা খেলতে পারবে না ব্যান্ড, আবানি খেলতে পারবে না বাট 3 নাম্বার টিম হিসাবে আমাদের একটা সুযোগ আছে খেলার। সেটা আসলে অলমোস্ট আমরা যখন এখন 3 নাম্বারে আছি, এখন 3 নাম্বারে আছে, আমাদের সুযোগ আছে, আমাদের ক্লাব লাইসেন্স হয়েছে, সেটা আপনারা শুনছেন। ক্লাব সেটা কি আসলে ফর্টিস এফসির জন্য বড় অর্জন কিনা, কারণ প্রথমবার খেলতে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে? মাস্ট বি অনেক বিশাল অর্জন, কারণ এফসি কাপ খেলা একটা ক্লাব, এফসি কাপ খেলা এটা একটা ক্লাবের জন্য বিশাল অর্জন। আমি বলবো এটা পুরাটার ক্রেডিট গোস টু আমাদের এমডির এই ইচ্ছাটা না থাকলে কিন্তু বললাম না আপনাকে, আমরা 4 বছরের উন্নতি, 7, 5, 4 আজকে 3, তাহলে উনি এখানে সাপোর্ট করতেছে বাংলাদেশের ফুটবলকে এবং ওনার ক্লাবকে উনি সাপোর্ট করতেছে, ওনার ক্লাবের মাধ্যমে উনি সারা বাংলাদেশের ফুটবলকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। যে একটা কর্পোরেট কোম্পানি চাইলে কি করতে পারে স্পোর্টসে, সেটা তার প্রমাণ। আমরা ক্লাব নিয়ে আরো অনেক কথা রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে, তবে মামুন ভাই সেটা বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। মামুন ভাই, ক্লাব নিয়ে আমরা কথা বলছিলাম, আপনার জন্য এটা আসলে আক্ষেপ হবে কিনা, কারণ আপনি সম্প্রতি অবসর নিয়েছেন, এখন ফর্টিস এফসির সামনে একটা সুযোগ হয়েছে চ্যালেঞ্জ লিগে খেলার প্রথমবারের মতো, সেটা আসলে আক্ষেপ কিনা? বা আপনি তো এখনো দলের সাথে খেলছেন, দলের প্রস্তুতি কেমন? খেলতে না, দলের সঙ্গে আছি, কারণ হলো আমি লিস্টে তো প্লেয়ার লিস্ট আছে, আমাদের হেড কোচ নাই, হেড কোচ আপনার সৌদি হজ করতে গেছে, তো তখন এখনো তো আমাদের মানে চুক্তি শেষ হয় না, চুক্তি পর্যন্ত ক্লাবের সঙ্গে আছি। আর এখানে আপনার মানে আফসোস করার কিছু না, আমি সবচেয়ে বেশি হ্যাপি যে ফর্টিস এফসি কাপ কোয়ালিফাই করছে, আমরা ট্রফি যদি জিততে পারি, রানার্স আপ হইতে পারি, এর থেকে তো বড় খুশির আমাদের কাছে কিছু নাই। আমরা স্টার্ট করছি 4 বছর ধরে, 4 বছর ধরে যদি আপনি এসে 4 বছর পর আমাদের অর্জনগুলি দেখেন, একটা ক্লাবের অর্জন কি, ক্লাবের অর্জনগুলি হলো এই অর্জনগুলি সারা জীবন মনে থাকবে, একটা গ্রুপের মনে থাকবে, ফর্টিস গ্রুপ আর ফর্টিস এফসি সবাই মনে রাখবে যে না এই ফর্টিস এফসি কিছু বাংলাদেশের ফুটবলের ইতিবাচক কিছু করে যাচ্ছে এবং করে যাবে। এই যে রেজাল্টগুলি, এই রেজাল্টগুলি কিন্তু আমাদের গ্রুপের সবাইকে আপনার উৎসাহিত করে ক্লাব করার জন্য, ক্লাবগুলির আমাদের ফুটবলে ইনভেস্ট করার জন্য, ফুটবলের এগিয়ে নেওয়ার জন্য। আপনি জানেন উনি ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মেম্বারও, তাহলে এই যে ইচ্ছা, ওনার ইচ্ছা থেকে উনি ফুটবলে ইনভেস্ট করা, ইচ্ছা থেকে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই তো বড় বিষয়, এটাই তো বড় আনন্দের জায়গা আমাদের জন্য। অনেক সময় দেখা যায় যে হাইপটা আসলে তুলে এক সময় ক্লাবগুলো শিরোপা জিতে, সেই হাইপগুলো পরবর্তীতে যে ধারাবাহিকতা বা প্লেয়ারদের সাথে যে ব্যবস্থা বা সুযোগ সুবিধা সেটা আসলে মেনটেন করতে পারে না ক্লাবগুলো। সেই জায়গা থেকে ফর্টিস এফসি একটু আলাদা কিনা, বা নিজের ক্লাব হয়ে প্রশংসা তো অবশ্যই করবেন। আমি লাস্ট 4 ইয়ার্স ধরে খেলতেছি, আমাদের একটা জিনিস ভালো সাইড আছে, আমাদের একটা গুড সাইড আছে, এখনো পর্যন্ত এটা গুড সাইড। আমাদের ফর্টিস গ্রুপ একটা, ফর্টিস এফসি ক্লাব আলাদা, কিন্তু স্যালারি যখন হয় আমাদের ফর্টিস গ্রুপের স্যালারি 1 থেকে 7-এ ঢুকে, আমাদের ক্লাবগুলির প্লেয়ারদেরও ফর্টিস এফসিরও সেম 1 থেকে 7-এর মধ্যে স্যালারি ঢুকবে। যেদিন ফর্টিস গ্রুপের সবার ঢুকবে ওই দিন আমাদের প্লেয়ারদেরও ঢুকবে। তাহলে পার মান্থ স্যালারি নিয়ে কোনো ঝামেলা থাকে না, ওইটা গ্রুপ থেকেই আপনার রেডি করে বিল পাস করে চলে আসে। আমাদের স্যালারি নিয়ে আজও পর্যন্ত 4 বছরের কোনো ঝামেলা হয় নাই। মানে আমাদের টার্গেটটা, আমাদের আসলে টিম করার দিক দিয়ে যদি আপনি খেয়াল করে দেখবেন, আমাদের টিম করার দিক দিয়ে কিন্তু
চ্যাম্পিয়ন টিম কোনো সময় করে নাই। আমাদের টার্গেট হচ্ছিল ইয়ং প্লেয়ারকে একটা বড় টিমে খেলার প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, এবং আমাদের টিমে 2জন ন্যাশনাল প্লেয়ার আছে, ইয়ং আন্ডার 20-তে 3জন আছে, ঠিক আছে। তাহলে এই যে ইয়ং প্লেয়ারদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে, এটা আমাদের এমডির কনসেপ্ট। উনি জুনিয়র টিম থেকে ওনার টিমে সিনিয়র টিমে প্লেয়াররা খেলবে, এবং এই সিনিয়র টিম থেকে খেলে ওনাদেরকে ওদের ন্যাশনাল টিমের সুযোগ করে দেওয়া বা বড় টিমে ক্লাবগুলির কাছে সেল করে দেওয়া, বাইর করে দেওয়া, মানে এই যে প্ল্যাটফর্মটা এইভাবে তৈরি হওয়া। আমাদের প্রথম স্টার্টিং থেকে এখনও পর্যন্ত আমাদের রেজাল্ট ডে বাই ডে, বছরে আপনার 4 বছরে 4টা জায়গায় আমরা গিয়েছি। ফার্স্টে আমরা 7-এ ছিলাম, সেকেন্ডে আমরা 6-এ ছিলাম, থার্ডে আমরা 5-এ ছিলাম, এবার এসে আমরা 3-এ দাঁড়িয়েছে। এবং আমাদের একটা সুযোগ হয়েছে, আপনি একটু আগে বললেন যে এফসি লাইসেন্স করার কারণে আমাদের ক্লাব এফসি চ্যালেঞ্জ কাপে খেলার একটা সুযোগ আসছে। এখন আমাদের আরও সামনে, এখন আমাদের ওই আপনাকে বললাম না, এক্সপেকটেশন মানুষটাকে বাড়িয়ে দেওয়া এবং আমাদেরকে ভালো রেজাল্ট করা। যখন দেশে রিপ্রেজেন্ট করবেন, আমরা তো ফর্টিজ এফসি নট অনলি ক্লাব রিপ্রেজেন্ট করতে যাব না, আমরা দেশে রিপ্রেজেন্ট করতে যাব। তাহলে ওখানেও ভালো রেজাল্ট করা একটা মানে আমাদের জন্য ওখানেও ভালো রেজাল্ট করার একটা সুযোগ আছে যে দেশের হয়ে ভালো রেজাল্ট করার জন্য একটা অপরচুনিটি আমরা পেয়েছি। আমরা চাবো যদি আমরা যেতে পারি, টিম যেতে পারলে আমি মনে করি যে আমাদের একটা ভালো রেজাল্ট করে আসার জন্য আমরা চেষ্টা করব। বাট আমাদের টিম স্টিল নাও ফাইন্যান্সিয়ালি বলেন, আদার্স বলেন, অবকাঠামো এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন কন্টিনিউ করা, বললাম না, রেজাল্ট হওয়ার কারণে সবাই ইচ্ছা বাড়তেছে। এখন তো আপনার চ্যালেঞ্জ এখন আরও বেশি বাড়বে, কারণ আমরা যখন এক্সপেকটেশনের একটা জায়গায় পার করে দিছি, নেক্সট ইয়ার তো আমাদের চ্যাম্পিয়নশিপের জন্য তখন এগিয়ে যেতে হবে, দৌড়াইতে হবে। তাহলে আমরা এটা জানি কন্টিনিউ করতে পারি। এটা একটু আপনার মানে ব্যক্তি মামুনকে নিয়েও একটু জানতে চাই, কারণ সদ্য আপনি অবসরে গিয়েছেন। এখন আসলে আপনার পরিকল্পনাটা কি? আপনার তো এ লাইসেন্স করা রয়েছে, আপনি কি কোনো ক্লাবের অফিসিয়াল কোচ হওয়ার জন্য মানে প্রক্রিয়াটা শুরু করবেন কিনা, ইচ্ছা আছে কিনা? না, এখনও ক্লাবের সঙ্গে আছি, ফর্টিজ এফসির সঙ্গে। যদি ফর্টিজ এফসি ম্যানেজমেন্ট চাই যে আমি ক্লাবের সঙ্গে থাকবো, তাহলে ক্লাবের সঙ্গে থাকবো। ওনাদের উপর ডিপেন্ড করে, আমাদের ক্লাব প্রেসিডেন্টের উপর ডিপেন্ড করে, কোচিং স্টাফ সিনিয়র হেড কোচের উপর ডিপেন্ড করে, এবং আমাদের এমডি স্যারের উপর ডিপেন্ড করে ওনারা কীভাবে আমাকে কাজে লাগাবে। তো ওনারা যদি চাই থাকবো, আর ওনারা যদি না চাই তাহলে তো আরেকটা বিষয়, আমাকে আরেকটা জায়গায় চিন্তা করতে হবে। বাট আমি স্টিল নাও ওই আপনার অন্য কিছু চিন্তা করি নেই এখনও। তো মানে ক্লাব থেকে বাইরেতে পারি না, লিগ শেষ হওয়ার পর একটা লং বিশাল একটা জার্নি থেকে একটু রেস্ট নিব, ফ্যামিলি টাইম, প্লাস হচ্ছিল আমি গভর্নমেন্ট জব করি, ওখানে একটু সময় দিতে হবে আমার। সব কিছু মিলে ওখানেও অনেক কাজগুলি দেখি, তারপর ডিসিশন নিব যে আসলে কোন জায়গায়। এখানে আমার ডিসিশন, এটা ক্লাবের ডিসিশন। ক্লাব কি চাই, ক্লাব কি বলতে চাই। কারণ আমি অলরেডি প্রেস কনফারেন্সে বলছি, ক্লাব আমার ফ্যামিলির মতো। মানে ক্লাবের সব প্রেসিডেন্ট আমার ফ্রেন্ড, ক্লাবের পুরো ক্লাব ফ্যামিলির মতো। তারা আমাকে যে সম্মানটুকু দিয়েছে, এটা আসলে অনেক বেশি। আমি আসলে তাদের কাছে কৃতজ্ঞ। মামুন ভাই, দেখা যাচ্ছে যে বাংলাদেশে তো লাইসেন্সিং এ বি সি এগুলো এই ক্যাটাগরিতে করা যায়, তারপর প্রো করতে গেলে আসলে দেশের বাইরে যেতে হয়। তখন দেখা যায় মানে আমাদের দেশে এখন পর্যন্ত 3-4 জন ছাড়া প্রো লাইসেন্সের কারণ নেই। আসলে এই জায়গাটা আসলে কোথায় সংকট বা কোথায় বাধাটা আসলে হন আপনারা খেলোয়াড়রা? এফসি প্রো বাংলাদেশে করছে লাস্ট, যেটা এফসি প্রো মারুফ ভাই, মিন্টু ভাই, বাবু ভাই, জিলানি ভাই, রক্সি ভাইরা করছে, আসিফ ভাই, ওনারা সব বাংলাদেশে করছে। নেক্সট আই থিঙ্ক এফসি প্রো আবার হবে 2-3 মাস পর। না, এটা বাধা না আসলে। আপনি যদি, আমরা তো কোচিং কেরিয়ারে প্রফেশনাল হিসাবে নেওয়াটা স্টার্ট করছি কবে থেকে, আপনি যদি দেখেন 2013-14 পর থেকে। ফার্স্টের একটা জেনারেশন ছিল টিটু ভাই, মানিক ভাই লাইসেন্স, মানিক ভাই এবার প্রো লাইসেন্স করছে লাস্ট টাইম। তাদের হাত ধরে কিন্তু প্রফেশনাল কোচ হওয়ার জায়গাটা আসা। মারুফ ভাই, তারা অপরচুনিটিতে যে প্রফেশনাল কোচ হইতে গেলে আপনার কি করতে হবে, আপনাকে কাজ করতে হবে। প্লেয়িং লাইফ আর কোচিং লাইফের মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স। আমি যদি কোচিং পেশা নিই, প্রফেশনালিজমে যদি আমি কোচিংটা আমার পেশা হিসাবে নিই, তাহলে আমাকে কোচিংয়ে কাজ করতে হবে, ক্লাবগুলিতে কাজ করতে হবে, একাডেমি সেক্টরে কাজ করতে হবে, কোনো সময় সুযোগ আসলে ন্যাশনাল টিমে, জুনিয়র ন্যাশনাল টিমগুলিতে কাজ করতে হবে। তাহলে আপনি কাজ যদি না করেন, তাহলে আপনার প্রফেশনাল হইল না। প্রফেশনাল আপনি ওইটা বেছে নিতে, পেশাগত নিলেন না। তাহলে এই পেশাগত সিস্টেমটা আসছে কিন্তু ওনাদের কারণে। মানিক ভাই, কোচ মানিক ভাই, টিটু ভাই, মারুফ ভাই, কাইসার ভাই, সেন্টু ভাই, মিন্টু ভাই, ওনাদের কারণে কিন্তু আমাদের এখনকার জেনারেশন, বিগত কয়েক জেনারেশন কিন্তু লাইসেন্স
করা স্টার্ট করছে। এবং সবচেয়ে বড় থ্যাঙ্কস হচ্ছিল বিএফএফ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমাদেরকে ওই সুযোগটা করে দেওয়া। প্রত্যেক বছর সি লাইসেন্সের একটা সুযোগ আছে, বি লাইসেন্স, মানে আমরা শিখার জন্য যা যা করা দরকার আপনারা করছেন। ফুটবল ফেডারেশন এই সুযোগটা আমাদের করে দিচ্ছে। তাই এটা তো ধন্যবাদ ফুটবল ফেডারেশনকে। নিশ্চয়ই, আমাদের জন্য অনেক টাফ হতো, ওই যে বললেন বাইরে যে করা, টাইমিং না মিলা, বাট এখন আমরা পাচ্ছি প্রত্যেক বছর 1.5 বছর পর পর আমরা লাইসেন্সের এবং আগ্রহটাও আসলে বাড়ছে, সবারই বাড়ছে। যারা নতুন কোচ হতে যাচ্ছেন সেই জায়গা থেকে নিশ্চয়ই নিঃসন্দেহে আসলে বাংলাদেশের বিশেষ করে এখন এই মুহূর্তে আসলে যেই টপিকটা আছে হট টপিক, সেটা হচ্ছে কোচ। নিশ্চয়ই কোচটাও সমাধান হয়ে যাবে, বাফুফে সেটাও সমাধান করে ফেলবে। মামুন ভাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।